অশান্ত পাহাড় সংঘর্ষে নিহত 144 ধারা আজ পাহাড়ে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান গণঅভ্যুত্থানের সাফল্য যাতে ব্যাহত না হয় সতর্ক থাকার আহ্বান। বায়তুল মোকাররমে জুমার খুতবার সময় পুরানো নতুন খতিবের সমর্থকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত 6। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর শতক পেরিয়েছে, যার 68% ঢাকায় পদক্ষেপ না নিলে পরিস্থিতি হবে ভয়ানক। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলার অস্থিরতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 পার্বত্য জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে পার্বত্য জেলার সংকট সমাধান হবে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলাগুলোতে চলমান সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তায় আরও বলা হয়, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। আর তোফাজ্জল হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। আবির আহমেদের রিপোর্ট। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হয়। তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠায় আদালত। মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বাদীপক্ষের আইনজীবী। তোফাজ্জল ছিল একটা পাগল, মানসিক রোগী। এই জানার পরেও ঢাকা ইউনিভার্সিটি, যা এশিয়ার একটা নামকরা বিদ্যাপীঠ, সেখানকার 6 জন ছাত্র তারা এই ছেলেটাকে, একটা পাগলকে তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে। আমরা এটা টিভির খবরে দেখেছি এবং মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে দেখেছি। শাস্তির দাবি জানিয়েছেন ঢাকায় বসবাস করা পাথরঘাটা উপজেলার শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধনরত শিক্ষার্থীরা বলেন, তোফাজ্জল হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও হল প্রশাসন। এদিকে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। হল পর্যায়ে তো একটা ব্যবস্থা ওনারা নিয়েছেন কিনা আমরা দেখব। আমরা তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কমিটিটা হবে, সেখানে আমাদের 2টো টিওআর থাকবে। একটা হলো স্টুডেন্টদের ব্যাপারে সিদ্ধান্ত, আর একটা হলো প্রশাসনের ব্যাপারে সিদ্ধান্ত। সো ওই কমিটি তখন যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে আর কি, মানে সুপারিশ করবে। তবে ইতিমধ্যে অন্য ব্যবস্থাও হয়ে যেতে পারে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অপশক্তি যাতে গণঅভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে সবাইকে। বলেছেন, গেল 15 বছরে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ। এ কারণে এর কোনো বিচার কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। শুক্রবার হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ইমনুল হাসানের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়ে দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি। রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিচার দূরে থাক, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি। বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীনদলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বস্তির পরিবেশ চলছে, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার এখনও চক্রান্ত অব্যাহত রেখেছে। বিতাড়িত স্বৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকারের আমলে আইনের শাসন না থাকায় এসকে সিনহাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কারো অধিকার নিরাপদ নয়। দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। উপাচার্য সহ শিক্ষকদের শপথ বাক্য পাঠ করিয়ে আলোচনার মুখে পড়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে কনফারেন্স রুমে নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ সাজিদুল কলিম এবং কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শপথ পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার সভাপতি পলাশ বখতিয়ার। এদিকে শুক্রবার সহ সমন্বয়ক পলাশ বখতিয়ার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, এই শপথ পাঠের মধ্য দিয়ে শিক্ষকদের অসম্মান করার উদ্দেশ্য ছিল না। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজের খুতবা পড়ার সময় পুরনো আর নতুন খতিবের সমর্থকদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 6 জন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। পরে অনেকটা থমথমে অবস্থায় শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নাজিবুর রহমানের রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায়। শুক্রবার প্রায় 1 মাসের বেশি সময় পর নিজের অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন মুফতি রুহুল আমিন। জুম্মার নামাজের আগে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন দলবল নিয়ে বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। মসজিদের ভেতরেই শুরু হয় সংঘর্ষ। দুই খতিবের সমর্থকরা একে অপরের উপর পাল্টা হামলা চালায়, আসবাবপত্র ছুঁড়ে মারেন একে অপরের দিকে। দুই পক্ষের এই সংঘর্ষে আহত হন অনেকে। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবছরের প্রথম 6 মাসের তুলনায় গত 2.5 মাসে রোগী বেড়েছে প্রায় 6 গুণ এবং মৃত্যু বেড়েছে প্রায় 3 গুণ। এসব মৃত্যুর 68% ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। মেজবাহ হাসানের রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল কয়েকদিনে 2টো হাসপাতাল বদলাতে হয়েছে শামীমকে। শেষমেশ ঠিকানা হয়েছে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের এই বিছানা। ডেঙ্গু তাকে কতটা নাকাল করেছেন তার বিবরণ পাওয়া গেল তার স্ত্রীর মুখে। আগে একদম খাইতেই পারতো না, শুধু বমি করতো, যে কোনো খাবার দিলেই বমি করে দিত। এখন একটু খাইতে পারি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ছিল ৩,৬৫১ জন এবং মৃত্যু ছিল ৪৪। আড়াই মাস পর সেপ্টেম্বরে রোগীর সংখ্যা দাঁড়ায় ২১,০৭৯ আর মৃত্যু ছাড়ায় শতকের ঘর, যার মধ্যে ঢাকার ২ সিটিতে মৃত্যু হয়েছে ৮১ জনের। এই আড়াই মাসে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে মৌসুমের সর্বোচ্চে। পাতলা পায়খানা লাগে, এর মধ্যে বমি আসে আর মাথাও ঘুরায়, শরীরে কোনো এনার্জি পাইতাম না, মানে খুব ব্যথা, মানে জয়েন্টে। এই বিশেষজ্ঞ বলছেন খুব দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে দিতে হতে পারে চরম মূল্য। এখন যদি আমার ১০০ নতুন কর্মী নিয়োগ দিতে হয় একটা ওয়ার্ডে, আমি তাই নেব, সেটা খণ্ডকালীন বা দৈনিক মজুরি ভিত্তিতে। তাহলে এইরকম একটা নির্দেশনা আসা দরকার যে ডেঙ্গু মোকাবেলায় যা কিছু করা দরকার এটা জরুরি পরিস্থিতির মতো করুন। মশক নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। এই মাসের যে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে ঢাকা শহর বা তার অধীনস্থ সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো প্রজননের জায়গা নেই। এটা প্রথমবার হলো বড় আকারে এগুলো অপসারণ করা, আর তারপর হলো প্রত্যেক দিন করা। সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, ১০০ ভাগ তো পারবো না, ৮০ ভাগ যদি পারি, এই কয়দিন যদি আমরা সেই মোডে কাজ না করি, তাহলে অক্টোবরে এটা বিস্ফোরণ হতে পারে, ডেঙ্গুর বিস্ফোরণ। ডেঙ্গুর ঝুঁকি কমাতে চিকিৎসার বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিমের বাজার। সরকারের নির্ধারিত দামের চেয়েও ১৭ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। অন্যদিকে ব্রয়লার এবং সোনালী মুরগি মিলছে সরকার নির্ধারিত দামে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার মূল্যের থেকে বেশি দাম নির্ধারণ করে সরকারই ব্রয়লারের দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া বাজারে কয়েক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। গত ১৫ সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় ১৪৩ টাকা। কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। ক্রেতাদের এখন ডিমের ডজন কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে ১৭ টাকা বেশি দিয়ে ১৬০ টাকায়। সরকারের যে দাম দিচ্ছে এই দামে পাই নাই, খুব কষ্টে আছি। বাজারে করতে গেলে বহুত কষ্ট হয়ে যায়। মনিটরিংটা আরেকটু ভালোভাবে নেওয়া হোক, যাতে করে সরকারের নির্ধারিত দামে তারা বেচতে বাধ্য হয়। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি, তাই বেঁধে দেয়া দামে ডিম বিক্রি সম্ভব হচ্ছে না। বেলগাতে কিনি, এখানে বিক্রি করি, এখন আজকে বিক্রি করতে ১৬০ টাকা দর্জন। পাইকারি বাজার আরো ১০০ টাকা বাড়ছে। আগে গেছে সপ্তাহে বিক্রি করছি আপনার ১৫৫ টাকা, এই সপ্তাহে ১৬০ টাকা দর্জন। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম ২৭০ টাকায়, আর ব্রয়লারও মিলছে নির্ধারিত দাম ১৮০ টাকায়। বলে ১৮০, বড় বলে ১৮০, সোনালী অরিজিনালটা ২৭০ টাকা। তবে ক্রেতাদের অভিযোগ, মুরগির দাম আরো কম ছিল দাম নির্ধারণের পর, যা আরো বেড়েছে। সরকার নির্ধারণ করে দিয়েছে ১৭৯, তারা চাচ্ছে ১৮০, কিন্তু গত সপ্তাহে আমি এটা নিয়ে গেছি নির্ধারণের আগে ১৭০ করে গত সপ্তাহে। তাহলে সরকার একটু বেশি নির্ধারণ করে ফেলেছে। বাজারে আরেক দফা দাম বেড়েছে আটাশ চালের, কেজি বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। এছাড়া মিনিকেট ৭২ টাকা এবং স্বর্ণা চালের কেজি এখন ৫৫ টাকা। চালের দাম সহসাই কমার কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। আটাশ চালের দাম বাড়ছে আর কি, সামনে তো সিজন নাই, কমার সম্ভাবনা তো নাই, আমার বাড়ে কিনা এটা টেনশন আছে। এছাড়া বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি, ইলিশের দাম তো এখনও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অশান্ত পাহাড় সংঘর্ষে নিহত ১৪৪ ধারা আজ পাহাড়ে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। গণঅভ্যুত্থানের সাফল্য যাতে ব্যাহত না হয় সতর্ক থাকার আহ্বান। বায়তুল মোকাররমে জুমার খুতবার সময় পুরানো নতুন খতিবের সমর্থকের দুপক্ষের সংঘর্ষ, আহত ৬। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর শতক পেরিয়েছে, যার ৬৮% ঢাকায়। পদক্ষেপ না নিলে পরিস্থিতি হবে ভয়ানক।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।